যখন আমি উত্তরাধিকার সূত্রে সেই পুরনো কুঁড়েঘরটি পেলাম, তখন আমার নিজের আত্মীয়স্বজন এবং আমার নিজের ছেলেই আমার মুখের ওপর অট্টহাসি হেসেছিল। তারা হাসতে হাসতে বলেছিল, এটা একদম ফালতু, আবর্জনা। সেই মুহূর্তে আইনজীবীর সেই জাঁকজমকপূর্ণ এবং ঠান্ডা অফিসে আমার রক্ত হিম হয়ে গিয়েছিল। আমি কাঁদিনি। আমার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি ছিল, কিন্তু ভেতরে ভেতরে আমার পুরো অস্তিত্ব ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না যে আমি সেই মানুষটির ধোঁকার জন্য কাঁদব, যার সাথে আমি আমার পুরো জীবন কাটিয়ে দিয়েছি, নাকি সেই ছেলের রূঢ় আচরণের জন্য কাঁদব, যাকে আমি নিজের গর্ভে ধারণ করে জন্ম দিয়েছিলাম। আমি কোনো নাটক না করে চুপচাপ সেই ধ্বংসপ্রাপ্ত কুঁড়েঘরের কাগজপত্র নিলাম এবং সেখান থেকে বেরিয়ে গেলাম। কিছুদিন পর, যখন আমি সেই মূল্যহীন মনে করা কুঁড়েঘরটি এমন এক গরিব এবং গৃহহীন মানুষকে দিয়ে দিলাম যে শীতে কাঁপছিল, তখন আমার মনে হয়েছিল গল্পটা এখানেই শেষ। কিন্তু আমি কি জানতাম যে যখন সেই বৃদ্ধ লোকটি কুঁড়েঘরটি মেরামত করার জন্য মাটি খুঁড়বে, তখন নিচ থেকে এমন কিছু বেরিয়ে আসবে যা আমার সেই অহংকারী আত্মীয়দের এবং আমার ছেলেকে চিরকালের জন্য আমার পায়ের কাছে এনে দাঁড় করাবে। এটা কোনো অলৌকিক ঘটনা ছিল না, বরং এমন এক গভীর রহস্য ছিল যা আমার পুরো পৃথিবীর সত্যিকে বদলে দিয়েছিল। আমার নাম অনুরাধা। আমার বয়স ৬২ বছর। আজ থেকে কিছু সময় আগে পর্যন্ত আমার পরিচয় শুধু এতটুকুই ছিল না যে আমি একজন বিধবা বা এক বৃদ্ধা মা। আমি পুনের একটি স্বনামধন্য স্কুলে শিক্ষিকা ছিলাম, এবং আমি আমার প্রয়াত স্বামী দেবেন্দ্রের সাথে মিলে একটি ছোট ব্যবসা শুরু করেছিলাম, যা আজ কোটি টাকার কোম্পানিতে পরিণত হয়েছে। আমরা সেই যাত্রা একটি ছোট গ্যারেজ থেকে শুরু করেছিলাম। আমার আজও মনে আছে কিভাবে আমি সারাদিন স্কুলে বাচ্চাদের পড়াতাম এবং রাতে দেবেন্দ্রের সাথে বসে কোম্পানির হিসাব নিকাশের খাতা সামলাতাম। আমাদের পরিশ্রম সফল হয়েছিল এবং আমরা পুনের সবচেয়ে অভিজাত এলাকা কোরেগাঁও পার্কে একটি বিলাসবহুল বাংলো বানিয়েছিলাম। আমার আঙিনায় পারিজাত গাছ ছিল, যার সুগন্ধে আমার প্রতিটি সকালের শুরু হতো। আমার দিনের শুরুটা একজন সাধারণ ভারতীয় নারীর মতোই হতো। সকালে তাড়াতাড়ি উঠে তুলসীতলায় জল দেওয়া, তাজা আদা দেওয়া চা বানানো এবং তারপর নিজের ঘরকে একটি মন্দিরের মতো সাজিয়ে তোলা। আমাদের সোসাইটির লোকেরা আমাদের খুব সম্মানের চোখে দেখত। সবাই এটাই বলতো যে দেবেন্দ্র আর অনুরাধা মাটি থেকে উঠে আকাশ ছুঁয়েছে। কিন্তু বাইরে থেকে যে রাজপ্রাসাদ এত সুন্দর দেখাতো, ভেতর থেকে তার ভিত ঘুণে ধরে গিয়েছিল। আর এই ঘুণ পোকা অন্য কেউ নয়, বরং আমার নিজের ঘরের লোকেরাই ছিল। আমার ছেলে সিদ্ধার্থ আমার জীবনের একমাত্র অহংকার ছিল। ছোটবেলায় সে আমাকে ছাড়া এক লোকমা খাবারও খেত না। যখন তার জ্বর আসত, তখন আমি সারা রাত জেগে তার জলপট্টি পাল্টাতাম। কিন্তু সময়ের সাথে সাথে সেই নিষ্পাপ ছেলেটা কোথাও হারিয়ে গেল, এবং তার জায়গা এমন এক উচ্চাকাঙ্ক্ষী ও শীতল মানুষ নিয়ে নিল, যার কাছে সম্পর্কগুলো শুধু একটা সিঁড়ি হয়ে দাঁড়িয়েছিল। যখন থেকে সিদ্ধার্থের বিয়ে রাশির সাথে হয়েছিল, বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। রাশি ছিল একজন আধুনিক, চটপটে এবং অত্যন্ত বস্তুবাদী চিন্তাধারার মেয়ে। তার কাছে আমার আদব কায়দা, আমার সাধারণ সুতির শাড়ি এবং আমার চিন্তাভাবনা সব সময় পুরনো এবং সেকেলে মনে হতো। শুরুতে আমার মনে হয়েছিল যে হয়তো এটা দুই প্রজন্মের ব্যবধান, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ধীরে ধীরে আমাকে বাড়ির প্রতিটি সিদ্ধান্ত থেকে বাইরে রাখা হতে লাগল। খাবার টেবিলে যখন আমি কথা বলার চেষ্টা করতাম, তখন সিদ্ধার্থ তার দামি ফোনে চোখ আটকে রাখত, আর রাশি শুধু চোখে চোখে তাকে কিছু ইশারা করে হেসে দিত। তাদের সেই অবজ্ঞা চিৎকার করে প্রকাশ পেত না, বরং সেটা ছিল এক নীরব অপমান। আমাকে এমন অনুভব করানো হতো যেন আমি বাড়ির কোনো পুরনো আসবাবপত্র, যাকে তারা কোনো মতে সহ্য করে যাচ্ছে। আমার গুরুত্ব শুধু তখনই ছিল যখন বাড়িতে কোনো বড় অনুষ্ঠান হতো এবং তাদের সমাজের সামনে এক আদর্শ পরিবারের নাটক করতে হতো। আর তারপর সেই দিনটি এলো, যা আমার অবশিষ্ট পৃথিবীটাকেও ধ্বংসস্তূপে পরিণত করে দিল। দেবেন্দ্রের শেষকৃত্যের ঠিক ১ মাস কেটে গিয়েছিল। নরিমান পয়েন্টে অবস্থিত আমাদের পারিবারিক আইনজীবীর অফিসে আমরা ৩ জন বসেছিলাম। রুমের এসি এত কমানো ছিল যে আমার শীত করছিল, কিন্তু সিদ্ধার্থ এবং রাশির চেহারায় এক অদ্ভুত অস্থিরতা ছিল। রাশি একটি অত্যন্ত দামি ডিজাইনার পোশাক পরেছিল, এবং তার আঙুলগুলো ক্রমাগত টেবিলের ওপর বাজছিল, যেন সে কোনো বড় পুরস্কার ঘোষণার জন্য অপেক্ষা করছে। আইনজীবী একটি ভারী ফাইল খুললেন এবং দেবেন্দ্রের শেষ উইল পড়া শুরু করলেন। কোম্পানির 70% অংশ সিদ্ধার্থের নামে করা হচ্ছে, এবং পুনের বিলাসবহুল বাংলোটিও পুরোপুরি সিদ্ধার্থের নামেই হবে। সব গাড়ি এবং প্রধান ব্যাংক অ্যাকাউন্টগুলো সিদ্ধার্থের অধিকারেই থাকবে। আমার কানে যেন সীসা গলে পড়ল।
আমি ৩০ বছর ধরে যে বাড়ি এবং যে কোম্পানি তৈরি করতে রক্ত জল করা পরিশ্রম করেছিলাম, দেবেন্দ্র মরার আগে আমাকে সেই সব কিছু থেকে বেদখল করে দিয়েছিল। আমার চোখের সামনে অন্ধকার নেমে আসতে লাগল। তখনই আইনজীবী একটি কাগজ উল্টালেন এবং বললেন, অনুরাধাজির জন্য একটি সম্পত্তি রেখে যাওয়া হয়েছে। লোনাভালার বাইরের এলাকায় একটি খুব পুরনো কুড়েঘর আছে, যা পুরোপুরি ওনার নামে। রুমে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো এবং তারপর রাশি জোরে হেসে উঠল। তার হাসি সেই শান্ত অফিসের দেয়ালে ধাক্কা খেয়ে আমার গায়ে ছুরির মতো বিঁধছিল। মামিজি, ওই পুরনো এবং ধ্বংসপ্রাপ্ত কুড়েঘরটা আপনাকে একদম মানায়। একেবারে পুরনো, ফালতু এবং ভুলে যাওয়া জিনিস। সে কোনো রকম লজ্জা ছাড়াই বলল। আমি সিদ্ধার্থের দিকে তাকালাম, এই আশায় যে হয়তো আমার ছেলে তার মায়ের এই চরম অপমানে কিছু বলবে। কিন্তু সে শুধু নিজের জায়গায় বসেই রইল। সে একবারও আমার চোখের দিকে তাকালো না এবং খুব রূঢ়ভাবে বলল, মামি, আপনাকে আগামী 2 সপ্তাহের মধ্যেই বাড়ি খালি করতে হবে। রাশি আর আমাকে বাড়ির পুরো রেনোভেশন করাতে হবে। আপনার কাছে এমনিতেও বেশি জিনিসপত্র নেই, ওই কুড়েঘরটা আপনার জন্য যথেষ্ট হবে। সেই মুহূর্তে আমি আমার নিয়ন্ত্রণ হারাইনি। আমি চিৎকার করিনি, আমি কোনো হট্টগোল করিনি। আমি চুপচাপ সেই কুড়েঘরের চাবিটা নিলাম এবং সেই অফিস থেকে বেরিয়ে এলাম। আমার ভেতরের প্রতিটি অশ্রুবিন্দু শুকিয়ে গিয়েছিল। কিছুদিন পর যখন আমি আমার পুরনো ভাঙাচোরা গাড়িতে আমার সামান্য কিছু জিনিসপত্র নিয়ে সেই লোনাভালার কুড়েঘরটি দেখতে পৌঁছালাম, তখন বৃষ্টি হচ্ছিল। সেটা কোনো কুড়েঘর ছিল না, বরং কাঠের একটি কাঠামো ছিল, যার ছাদ দিয়ে জল টপকাচ্ছিল। সেখানেই কাছে একটি গাছের নিচে একজন খুবই দুর্বল বৃদ্ধ মানুষ, বংশী কাকা, তার একটি ছোট্ট কুকুরের সাথে শীতে কুকুরে বসেছিল। তার চোখে সেই একই অসহায়তা ছিল যা আমার হৃদয়ে ছিল। আমি কিছু ভাবলাম না। আমি কুড়েঘরের দরজা খুললাম, বংশী কাকাকে ভেতরে ডাকলাম এবং সেই চাবিটা তার হাতে রেখে দিলাম। আমি বললাম, আজ থেকেই জায়গাটা তোমার, একে নিজের বাড়ি মনে করো। আমার মনে হলো যে আমি আমার অতীতের শেষ বোঝাও নামিয়ে ফেলেছি। কিন্তু আমি জানতাম না যে আসল খেলা তো এবার শুরু হতে চলেছে। আপনারাও কি কখনো নিজেদের জীবনে এমনটা অনুভব করেছেন? কখনো কি আপনাদের নিজের রক্ত, আপনাদের নিজের পরিবার, আপনাদের বিশ্বাসের এমনভাবে খুন করেছে যে আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে? যদি আপনারাও কখনো আপনজনদের এমন ধোঁকা এবং অপমান সহ্য করে থাকেন, তবে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করুন। কমেন্ট করে আমাকে অবশ্যই জানান যে আপনারা কোন শহর থেকে আমার এই গল্প দেখছেন, যাতে আমি জানতে পারি যে আমার এই কষ্ট কোন কোন ঘর পর্যন্ত পৌঁছেছে। আপনাদের সাহস এবং আপনাদের সঙ্গ আমাকে এই গল্পটি শেষ করার শক্তি যোগাবে। আমি যখন লোনাবালার সেই জরাজীর্ণ কুড়েঘরের চাবিগুলো বংশী কাকার কাঁপা হাতে সঁপে দিয়ে ফিরে পুনেতে আমার বাড়িতে ফিরলাম, তখন আমার মনে এক অদ্ভুত শূন্যতা ছিল। আমার মনে হয়েছিল যে আমি আমার জীবনের সেই পাতাটা চিরকালের জন্য উল্টে দিয়েছি, যেখানে আমি শুধু অবজ্ঞা আর ধোঁকাই পেয়েছি। বাড়ি পৌঁছে আমি আমার রুমের দরজা বন্ধ করলাম এবং আমার বেঁচে যাওয়ার সামান্য জিনিসপত্র গোছাতে লাগলাম। আমাকে সেই বাড়িটি খালি করার জন্য মাত্র 2 সপ্তাহের সময় দেওয়া হয়েছিল। আমি আমার সুতির শাড়ি, দেবেন্দ্রর কিছু পুরনো বই এবং আমার দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র কার্ডবোর্ডের পুরনো বাক্সগুলোতে ভরছিলাম। ঘরের প্রতিটি দেওয়াল, প্রতিটি জানালা আমাকে সেই অতীতকালটির কথা মনে করিয়ে দিচ্ছিল, যাকে আমি নিজের হাতে সাজিয়েছিলাম। কিন্তু এখন এই বাড়িটা আমার আর ছিল না। আমি নিজেরই তৈরি করা বাড়িতে একজন অচেনা, এক অবাঞ্ছিত অতিথি হয়ে রয়ে গিয়েছিলাম। পরের কয়েকটা দিন খুবই অদ্ভুত এবং দম বন্ধ করা ছিল। বাড়িতে আমার থাকা সত্ত্বেও সিদ্ধার্থ এবং রাশি আমাকে পুরোপুরি এড়িয়ে চলতে শুরু করেছিল। রাশি তো বাড়ির জন্য নতুন ইন্টেরিয়ার ডিজাইনারকেও ডেকে এনেছিল। তারা দুজন আমার সামনেই বাড়ির দেওয়ালের রং, নতুন সোফা এবং মডিউলার কিচেন নিয়ে কথা বলত, যেন আমি সেখানে উপস্থিতি নেই বা আমি যেন কোনো স্বচ্ছ আত্মা যাকে দেখা যায় না। কিন্তু এই গভীর নীরবতা এবং অবজ্ঞার মাঝেই কিছু খুবই অদ্ভুত এবং ছোট ছোট ঘটনা ঘটতে শুরু করল, যার দিকে শুরুতে আমি খুব একটা মনোযোগ দিইনি। মঙ্গলবার রাত প্রায় 2টোর দিকে যখন আমি আমার পুরনো স্মৃতিতে হারিয়ে গিয়ে আধো ঘুমেছিলাম, তখন আমার পুরনো স্মার্টফোনে স্ক্রিন হঠাৎ জ্বলে উঠল। একটি মেসেজের শব্দ আমার তন্দ্রা ভাঙল। আমি আমার চশমা পরে স্ক্রিনের দিকে তাকালাম। ব্যাংকের তরফ থেকে একটি এসএমএস এসেছিল। আপনার ইউপিআই অ্যাকাউন্টের পিন পরিবর্তনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। যদি এটি আপনি না করে থাকেন, তবে অনুগ্রহ করে ব্যাংকের সাথে যোগাযোগ করুন। আমি কিছু মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে গেলাম। আমার মনে হলো হয়তো এটা কোনো স্প্যাম মেসেজ হবে বা ব্যাংকের কোনো প্রযুক্তিগত ত্রুটি হবে। আমি ফোনটি সাইড টেবিলে রাখলাম এবং পাশ ফিরলাম। কিন্তু পরের দিন সকালে যখন আমি উঠলাম, তখন আমার ফোনের নেটওয়ার্ক পুরোপুরি গায়েব ছিল।
স্ক্রিনে নো সার্ভিস লেখা আসছিল। সেই সকালেই আমার রুমের দরজা খুলল এবং সিদ্ধার্থ ভেতরে এলো। তার হাতে চায়ের কাপ ছিল। এটা দেখে আমি খুব অবাক হলাম, কারণ গত 1 মাস ধরে সে আমার সাথে সোজামুখে কথাই বলেনি। মাম্মি, চা। সে নিজের চেহারায় একটি কৃত্রিম এবং মিষ্টি হাসি এনে বলল, আমি দেখলাম যে আপনার ফোনটা বেশ পুরনো হয়ে গেছে আর ঠিকমতো কাজ করছে না। দিন, আপনার ফোনটা আমাকে দিন। আমি এতে ব্যাংকের নতুন অ্যাপটা আপডেট করে দিচ্ছি। এখন আপনাকে একাই থাকতে হবে। নিজের ছোটখাটো পেনশন আর খরচ নিজেই সামলাতে হবে। তাই এই অ্যাপটা আপনার খুব কাজে আসবে। এক মুহূর্তের জন্য আমার ভেতরের মা জেগে উঠল। আমার মনে হলো হয়তো আমার ছেলের আমার জন্য চিন্তা হচ্ছে। আমি কিছু না ভেবেই আমার ফোনটা তাকে দিয়ে দিলাম। সে ফোনটা নিয়ে নিজের রুমে চলে গেল এবং প্রায় আধ ঘন্টা পর ফেরত এনে আমাকে দিল। মামি, আমি সব সেট করে দিয়েছি, কিন্তু এখন কিছুদিন নেটওয়ার্কের সমস্যা হতে পারে, তাই চিন্তিত হবেন না, সে বলল এবং দ্রুত বাইরে বেরিয়ে গেল। সেই দুপুরেই বাড়িতে রাশির কিটি পার্টি চলছিল। তার কিছু হাই সোসাইটির বন্ধু এসেছিল এবং পুরো ড্রয়িং রুমে তাদের উচ্চস্বরের হাসি প্রতিধ্বনিত হচ্ছিল। আমি আমার রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে জল নিতে যাচ্ছিলাম, তখনই এক মহিলার নজর আমার অপর পড়ল। আরে রাশি, ইনি কে? সে জিজ্ঞেস করল। রাশি আমার দিকে অত্যন্ত শীতল ও ঘৃণাপূর্ণ দৃষ্টিতে তাকালো এবং তারপর জোরে হাসতে হাসতে তার বন্ধুকে বলল, ও, ইনি সিদ্ধার্থের মা। ইনি এখানে মাত্র আর কয়েকদিনের অতিথি। ইনি খুব তাড়াতাড়ি একটা গ্রামে শিফট হতে চলেছেন। তোমরা জানো, ইনি তো আজও স্মার্টফোন চালাতে জানেন না। ইনি এখনও নিজের টাকা স্টিলের কৌটোর ভেতর আর পুরনো শাড়ির আঁচলে বেঁধে রাখেন। সেখানে উপস্থিত সব মহিলারা অট্টহাসি হাসতে লাগল। আমার রক্ত খুঁটতে শুরু করল, কিন্তু আমি আমার চেহারায় কোনো অভিব্যক্তি আসতে দিলাম না। আমি চুপচাপ জলের গ্লাস নিয়ে সেখান থেকে ঘুরে দাঁড়ালাম। কিন্তু তখনই আমার নজর ডাইনিং টেবিলে রাখা একটি নীল রঙের ফোল্ডারের ওপর পড়ল। সেই ফোল্ডারটি রাশির কিছু ম্যাগাজিনের নিচে অর্ধেক চাপা পড়া ছিল। তা থেকে কিছু কাগজ বাইরে উঁকি দিচ্ছিল। আমি সতর্কতার সাথে চারদিকে তাকালাম। কেউ আমাকে দেখছিল না। আমি ধীরে ধীরে সেই কাগজটা বাইরে টেনে বের করলাম। সেটা আমার আধার কার্ডের রঙিন কপি ছিল এবং তার ঠিক নিচেই একটি স্ট্যাম্প পেপার ছিল, যার ওপর আমার জাল স্বাক্ষর করা হয়েছিল এবং নিচে সিদ্ধার্থের স্বাক্ষর ছিল। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার আধার কার্ড সেখানে কি করছিল? আমার মস্তিষ্ক দ্রুত দৌড়াতে শুরু করল। নেটওয়ার্ক চলে যাওয়া, রাতে আসা সেই ব্যাংকের মেসেজ, সিদ্ধার্থের আমার ফোনের সাথে ঘাঁটাঘাঁটি করা এবং এখন এই জাল স্ট্যাম্প পেপার। এসব কোনো কাকতালীয় ঘটনা ছিল না। আমি সাথে সাথে আমার রুমে ফিরে এলাম এবং ভেতর থেকে দরজা লক করে দিলাম। আমার হৃদয় এত জোরে ধরকরাচ্ছিল যে আমি নিজেরই শ্বাসপ্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি সবে ভাবছিলাম যে কি করব, তখনই সোসাইটির গার্ড আমার রুমের ল্যান্ডলাইনে ফোন করল। ম্যাডামজি, গেটে একজন বংশী কাকা এসেছেন। তিনি বলছেন যে ওনার কাছে খুব জরুরি একটা খবর আছে এবং ওনার কাছে মোবাইল নেই, তাই তিনি সোজা এখানে চলে এসেছেন। আমি কি ওনাকে ভেতরে পাঠিয়ে দেব? আমি সাথে সাথে বললাম, হ্যাঁ, ওনাকে জলদি ভেতরে পাঠাও। কয়েক মিনিটের মধ্যেই বংশী কাকা আমার রুমের দরজায় দাঁড়িয়েছিলেন। তার জামাকাপড় মাটিতে মাখামাখি ছিল এবং তিনি হাঁপাচ্ছিলেন। তার হাতে একটি পুরনো হলুদ রঙের খাম ছিল, যা মাটিতে নোংরা হয়েছিল। ম্যাডামজি, তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আজ সকালে যখন আমি ওই কুঁড়ে ঘরের ফুটো ছাদটা ঠিক করার জন্য মাটির একটা অংশ সমান করছিলাম, তখন আমার কোদালটা কোনো লোহার জিনিসের সাথে ধাক্কা খেল। আমি মাটি সরালাম, তখন দেখলাম সেখানে একটি পুরনো লোহার বাক্স পোতা আছে। সেই বাক্সটায় একটা ভারী তালা লাগানো আছে, কিন্তু তার ওপরে প্লাস্টিকে মোড়ানোই খামকা সাটানো ছিল। এর ওপর আপনার নাম লেখা আছে। আমার হাত কাঁপছিল যখন আমি সেই খামটা তার কাছ থেকে নিলাম। খামের ওপরে আমার স্বামী দেবেন্দ্রর পরিচিত হাতের লেখায় লেখা ছিল, শুধুমাত্র আমার অনুরাধার জন্য, এটি এখনই পড়ো। আমি তাড়াহুড়ো করে খামটা ছিঁড়লাম। ভেতরে একটা চিঠি ছিল। আমার চোখ সেই শব্দগুলো পড়তে শুরু করল এবং প্রতিটি শব্দ আমার বুকে ছুরির মতো বিঁধছিল। চিঠিতে লেখা ছিল, আমার প্রিয় অনুরাধা, যদি তুমি এই চিঠি পড়ে থাকো তবে এর মানে হলো সিদ্ধার্থ আর রাশি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি অনেক আগেই তাদের উদ্দেশ্য বুঝতে পেরেছিলাম। তারা শুধু আমার কোম্পানি আর এই বাড়িটাই চায় না, তারা তোমার ব্যক্তিগত সঞ্চয়, তোমার পেনশন এবং তোমার নামে করা ফিক্সড ডিপোজিটগুলো আত্মসাৎ করতে চায়। সিদ্ধার্থ তোমার ফোন আর তোমার আধার ব্যবহার করে ব্যাংকে একটি জাল পাওয়ার অফ অ্যাটর্নি বা পিওএ জমা করার চেষ্টা করবে। সে তোমার সিম ক্লোন করতে পারে। নিজের ফোন আর ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে সাবধান থেকো। আমি আসল উইল আর তোমার জন্যে আমার জীবনের আসল উপার্জন ওই লোহার বাক্সে সুরক্ষিত রেখেছি। চিঠিটি আমার হাত থেকে ফসকে মাটিতে পড়ে গেল।
আমার মাথা ঘুরতে লাগল। সবকিছু আয়নার মতো পরিষ্কার হয়ে গিয়েছিল। সেই কুঁড়েঘর নিয়ে মজা কুড়ানো, আমাকে সেখানে পাঠানো, এসব শুধুই একটা বাহানা ছিল যাতে আমি সেই মূল সম্পত্তি থেকে দূরে সরে যাই এবং তারা পেছন থেকে আমার ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো খালি করে দিতে পারে। আমি এই ধাক্কা সামলে উঠতে না উঠতেই হঠাৎ আমার ফোনের স্ক্রিন জ্বলে উঠল। কিছুক্ষণের জন্য নেটওয়ার্ক ফিরে এসেছিল। ফোনের স্ক্রিনে একটি পরিচিত নম্বর জ্বলজ্বল করছিল, শ্রী দেশমুখ। তিনি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের আমাদের ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার ছিলেন এবং দেবেন্দ্রের খুব পুরনো পরিচিত। আমি সাথে সাথে ফোনটা ধরলাম। হ্যালো, অনুরাধাজি। দেশমুখজির কণ্ঠে এক অদ্ভুত ঘাবড়াহাট আর তাড়াহুড়ো ছিল। মাফ করবেন যে আমি আপনাকে সরাসরি আপনার পার্সোনাল নাম্বারে ফোন করছি, কিন্তু বিষয়টা খুবই গুরুতর। আমি এইমাত্র আমার সিস্টেমে দেখছি যে আপনার ১৫ বছরের পুরনো ফিক্সড ডিপোজিট ভাঙার জন্যে অনলাইন রিকোয়েস্ট দেওয়া হয়েছে। এর পাশাপাশি আপনার আধার ওটিপির মাধ্যমে আপনার প্রধান ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিদ্ধার্থের একটি নতুন ফোন নম্বর লিঙ্ক করার আবেদন এসেছে। আপনি কি এর অনুমোদন দিয়েছেন? আমার গলায় যেন কাঁটা বিঁধতে লাগল। আমি আমার কাঁপা গলাকে নিয়ন্ত্রণে এনে বললাম, না দেশমুখজি, আমি এমন কিছু করিনি। ফোনের ওপাশে এক ভারী নিস্তব্ধতা ছেয়ে গেল এবং তারপর দেশমুখজির গলা একেবারে শক্ত এবং গম্ভীর হয়ে গেল। অনুরাধাজি, আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনার ছেলে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার সারা জীবনের জমানো পুঁজি সাফ করে দেওয়ার চেষ্টা করছে। সে প্রযুক্তি ব্যবহার করে আপনাকে রাস্তায় নামানোর ধান্দায় আছে। এক্ষুনি সাথে সাথে আপনার ফোনের ইন্টারনেট বন্ধ করে দিন। যে কোনো মূল্যে আপনার ফোনটি সিদ্ধার্থ বা রাশির হাতে যেতে দেবেন না। যদি আপনার কাছে ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড থাকে তবে সেগুলো এক্ষুনি ব্লক করান। আপনার ইউপিআই বন্ধ করে দিন। বাড়ির কাউকে একটুও বুঝতে দেওয়া যাবে না যে আপনি কিছু জেনে গেছেন। আপনি চুপচাপ কাউকে না জানিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে বেরোন এবং আপনার সব আসল কাগজপত্র, আধার কার্ড, প্যান কার্ড আর পুরনো ব্যাংক পাসবুক নিয়ে সোজা আমার কেবিনে আসুন। আমি ব্যাংকের সাইবার এক্সপার্টকেও ডাকছি। আমাদের খুব দ্রুত কাজ করতে হবে, না হলে কয়েক ঘন্টার মধ্যেই আপনার অ্যাকাউন্টে ১ টাকাও বাঁচবে না। আমি ফোনটা কাটলাম এবং একটা দীর্ঘশ্বাস নিলাম। আমার ভেতরের সেই নিরুপায় এবং অসহায় মা এখন মরে গিয়েছিল। সেই রুমে যে নারী দাঁড়িয়েছিল সে এখন এমন এক বাঘিনী ছিল যাকে তার আপনজনেরাই ঘিরে ধরে মারার চেষ্টা করেছিল। আমি বংশী কাকার দিকে তাকালাম এবং বললাম, কাকা, আপনি ওই বাক্সটা কোনো নিরাপদ জায়গায় লুকিয়ে রাখুন। আমি আপনার সাথে খুব তাড়াতাড়িই দেখা করব। আমি আমার চোখের জল মুছলাম, আমার কাঁপা হাতগুলো মুঠি পাকালাম এবং আমার আলমারি থেকে একটি পুরনো ফাইল বের করলাম যাতে আমার আসল কাগজপত্র ছিল। এখন আমাকে কাঁদতে হবে না, এখন আমাকে লড়তে হবে। আর এই লড়াই রাস্তায় নয়, কাগজপত্র আর প্রমাণপত্রের মাঝে লড়া হবে। আমি বাড়ির পেছনের দরজা দিয়ে পা টিপেকুদে বাইরে বেরোলাম। বাইরে আকাশে কালো মেঘ ছেয়েছিল এবং হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমি আমার পুরনো সুতির শাড়ির আঁচলটা মাথায় রাখলাম এবং নিজের বুকের সাথে সেই প্লাস্টিকের ফাইলটা শক্ত করে চেপে ধরলাম, যার মধ্যে আমার আসল কাগজপত্র ছিল। রাস্তায় পৌঁছতেই আমি একটা অটোওয়ালাকে থামালাম এবং তাকে তাড়াতাড়ি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের প্রধান শাখায় যেতে বললাম। অটোর পেছনের সিটে বসে আমার হাত এমনভাবে কাঁপছিল যে আমি আমার আঙুলগুলো সোজা করতে পারছিলাম না। আমার কপালে ঘামের ঠান্ডা বিন্দু ছিল। এটা ভয় ছিল না, এটা ছিল সেই ধোঁকার গভীরতার এক ভয়ঙ্কর অনুভূতি যা আমার আত্মাকেও কাঁপিয়ে দিয়েছিল। আমার বারবার সিদ্ধার্থের সেই নিষ্পাপ মুখের কথা মনে পড়ছিল, যখন সে ছোটবেলায় আমার আঙুল ধরে হাঁটত। আর তারপর আজ সকালের সেই ধূর্ত মুখ, যখন সে খুব চালাকি করে অ্যাপ আপডেট করার বাহানায় আমার ফোনটা নিজের কবজায় নিয়েছিল। আমি অটোতে বসে বসেই আমার চোখ বন্ধ করলাম এবং লম্বা লম্বা শ্বাস নিলাম। আমাকে ভেঙে চুরমার হলে চলবে না, আমাকে যে কোনো মূল্যে আমার মানসিক ভারসাম্য বজায় রাখতে হবে। ব্যাংকে পৌঁছতেই গার্ড আমাকে চিনে ফেলল এবং সোজা শ্রী দেশমুখের কেবিনের দিকে ইশারা করল। কেবিনের ভারী কাঁচের দরজাটা খুলতেই আমি দেখলাম যে শ্রী দেশমুখ খুব চিন্তিত অবস্থায় তার চেয়ারে বসেছিলেন। তার ঠিক সামনে এক অল্পবয়সী ছেলে নিজের ল্যাপটপ খুলে বসেছিল। আসুন অনুরাধাজি, বসুন। দেশমুখজি নিজের জায়গা থেকে উঠে সম্মানের সাথে বললেন। তিনি সাথে সাথে আমাকে এক গ্লাস জল দিলেন। আমার হাত এত কাঁপছিল যে গ্লাস থেকে জল ছলকে টেবিলের কাঁচের সারফেসের উপর পড়ে গেল। আমি আমার সব শক্তি এক করলাম, দু হাতে গ্লাসটা ধরলাম এবং এক নিঃশ্বাসেই পুরো জলটা খেয়ে ফেললাম। অনুরাধাজি, এ হল রোহন, আমাদের ব্যাংকের সবচেয়ে চৌকস সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ এবং আইনি উপদেষ্টা। আমি একে বিশেষ করে আপনার বিষয়ের গুরুত্বতা বুঝে ডেকেছি।
রোহন আমাকে একটি খুব শান্ত এবং গম্ভীর দৃষ্টিতে দেখল এবং তার ল্যাপটপের স্ক্রিনটা আমার দিকে ঘুরিয়ে দিল। ম্যাম, রোহন ধীর কিন্তু শক্ত গলায় বোঝাতে শুরু করল, আপনার ছেলে যে পরিকল্পনা করেছিল সেটা খুবই ধূর্ত এবং বিপজ্জনক ছিল। আজ সকালে যখন আপনি তাকে আপনার ফোন দিয়েছিলেন তখন সে কোনো অ্যাপ আপডেট করেনি। সে চুপচাপ আপনার ফোনে থাকা আপনার আধারের সাথে যুক্ত মোবাইল নম্বরটিকে তার একটি নতুন নম্বরে ডাইভার্ট করার রিকোয়েস্ট দিয়ে দিয়েছিল। একে আমরা আমাদের প্রযুক্তিগত ভাষায় ওটিপি ফরওয়ার্ডিং বা সিম সোয়াপের প্রথম পদক্ষেপ বলি। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। রোহান আমাকে ব্যাংকের সার্ভারের কিছু প্রিন্ট আউট দেখাল। সেই কাগজগুলোতে লাল রঙের গোল দাগ দেওয়া ছিল। দেখুন ম্যাম, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে কাল রাত 2টা থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত আপনার 15 বছরের পুরনো ফিক্সড ডিপোজিটটি ম্যাচুরিটির আগেই ভাঙার 3 বার চেষ্টা করা হয়েছে। যেহেতু টাকার অঙ্ক অনেক বড় ছিল, তাই সিস্টেম সুরক্ষার জন্য বারবার ওটিপি চেয়েছে এবং সে ব্যর্থ হয়েছে। শ্রী দেশমুখ আরও একটি মোটা কাগজ আমার দিকে বাড়িয়ে দিলেন। আর এই দেখুন অনুরাধাজি, এটি একটি ডিজিটাল পাওয়ার অফ অ্যাটর্নির খসড়া। সিদ্ধার্থ আপনার আধার এবং প্যান কার্ড ব্যবহার করে এটিকে অনলাইনে রেজিস্টার করার চেষ্টা করেছে। এই দলিলের খসড়া অনুযায়ী সে আইনিভাবে এটা প্রমাণ করতে চাইছিল যে আপনি বয়স বৃদ্ধির কারণে মানসিকভাবে এখন আপনার আর্থিক সিদ্ধান্ত নিতে সক্ষম নন। যদি সে এতে সফল হয়ে যেত তবে আপনার পেনশন, আপনার সারা জীবনের সব জমানো টাকা এবং এমনকি আপনার মেডিকেল ইন্স্যুরেন্সও পুরোপুরি তার নিয়ন্ত্রণে চলে আসত। আমার চোখের সামনে এক মুহূর্তের জন্য অন্ধকার নেমে এলো। আমার নিজের রক্ত, আমার ছেলে, যাকে আমি নিজের বুকের দুধ দিয়ে লালন পালন করেছিলাম, সে আমাকে পাগল এবং অক্ষম প্রমাণ করে আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলার প্রস্তুতি নিয়ে ফেলেছিল। সে শুধু আমার অবশিষ্ট সম্পত্তিই কেড়ে নিচ্ছিল না, সে আমার মর্যাদা, আমার সম্মান এবং আমার অস্তিত্ব মিটিয়ে দেবার ষড়যন্ত্র রচছিল। আমাদের এখন কি করা উচিত? আমার গলা খুব নিচু ছিল, কিন্তু তাতে বরফের মতো এমন এক দৃঢ়তা ছিল যা দেশমুখজি এবং রোহান দুজনকেই অবাক করে দিল। আমি আর কোনো নিরুপায় বা অসহায় মা ছিলাম না, আমি এমন এক নারী ছিলাম যাকে এখন নিজের রক্ষা করতে হবে। রোহন সাথে সাথে তার কিবোর্ডে দ্রুত আঙ্গুল চালাতে শুরু করল। সবার আগে ম্যাম, আমরা আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত সব ডিজিটাল রাস্তা বন্ধ করে দিচ্ছি। আমি ব্যাংকের সিস্টেম থেকে আপনার অ্যাকাউন্টে ইউপিআই লেনদেন পুরোপুরি ব্লক করে দিয়েছি। আপনার সমস্ত ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড চিরকালের জন্য ফ্রিজ করে দেওয়া হয়েছে। এখন কেউ কোনো জায়গা থেকেই আপনার অ্যাকাউন্ট থেকে 1 টাকাও বের করতে পারবে না। রোহন খুব গুছিয়ে আমাকে সাইবার সুরক্ষার পদক্ষেপগুলো জানালো। আমি আপনার অ্যাকাউন্ট থেকে সেই অজানা ডিভাইস এবং ফোন নম্বরটিকে ডিলিংয়ে অর্থাৎ সরিয়ে দিয়েছি। আপনার পেনশন অ্যাকাউন্টটিকে হোল্ডে রেখে দেওয়া হয়েছে, যার মানে হল আপনার নিজে ব্যাংকে না আসা পর্যন্ত এবং আপনার আসল স্বাক্ষর ছাড়া কোনো লেনদেন পাস হবে না। শ্রী দেশমুখ তার ড্রয়ার থেকে একটি নতুন ইন্টারনেট ছাড়া একটি ছোট কিপ্যাডওয়ালা মেশিন, একটি বেসিক ফোন বের করলেন এবং আমার দিকে বাড়িয়ে দিলেন। অনুরাধাজি, আজ থেকে আপনার ব্যাংকের সমস্ত ওটিপি এবং মেসেজ শুধু এই নতুন নম্বর এবং এই নতুন ফোনেই আসবে। একে সবসময় নিজের কাছে লুকিয়ে রাখবেন, নিজের জামাকাপড়ের ভেতর বা আপনার সবচেয়ে ব্যক্তিগত জিনিসের মধ্যে। আপনার পুরনো স্মার্টফোনটা সিদ্ধার্থের সামনে ঠিক সেভাবেই ব্যবহার করবেন যেমনটা আপনি সব সময় করেন, যাতে তার বিন্দুমাত্রও সন্দেহ না হয় যে আপনি তার বোনা সমস্ত জাল কেটে দিয়েছেন। রোহন আমাকে একটি ছোট্ট পেন ড্রাইভ দিল। ম্যাম, এই পেনড্রাইভে সিদ্ধার্থের সেই সব ব্যর্থ চেষ্টার ডিজিটাল লগস, আইপি অ্যাড্রেস, সময় এবং সেই জাল পাওয়ার অফ অ্যাটর্নির খসড়ার কপি সুরক্ষিত আছে। এটা আদালত এবং পুলিশের সামনে আপনার জন্য সবচেয়ে বড় হাতিয়ার। যদি কখনো প্রয়োজন হয় তবে এই ডিজিটাল প্রমাণের ভিত্তিতে আমরা তার বিরুদ্ধে জালিয়াতি এবং প্রতারণার একটি শক্ত ফৌজদারি মামলা দায়ের করতে পারব। কিন্তু আইনিভাবে এখন আমাদের একদম চুপ থাকতে হবে। রোহন একজন আইনি উপদেষ্টার মতো আমাকে বোঝাতে বলল, ম্যাম, আইনিভাবে এখনও সে আপনার ছেলে এবং আপনি তারই ঘরের ছাদের নিচে থাকছেন। যদি সে এখনই জেনে যায় যে তার খেলা শেষ হয়ে গেছে এবং আপনি সব জেনে গেছেন, তবে সে হতাশায় আপনার ওপর শারীরিক বা মানসিক চাপ সৃষ্টি করতে পারে বা প্রমাণ নষ্ট করার চেষ্টা করতে পারে। আপনাকে বাড়ি গিয়ে একদম স্বাভাবিক আচরণ করতে হবে, একটা নর্মাল অ্যাক্টিং। আপনাকে তাকে আর রাশিকে এটা অনুভব করাতে হবে যে আপনি এখনও সেই একই সহজ সরল, অসহায় এবং পুরনো চিন্তাধারার মা, যার স্মার্টফোন আর ব্যাংকিংয়ের কোনো জ্ঞান নেই। এর মধ্যে আপনি ওই লোহার বাক্সে রাখা আপনার স্বামীর দেওয়া আসল কাগজপত্রগুলোকে এবং বাড়িতে থাকা আপনার প্রতিটি জরুরি কাগজ সুরক্ষিত করে নিন।
যেদিন আমাদের হাতে সব শক্তি এবং সব কাগজপত্র থাকবে সেদিন আমরা তাকে তারই বিছানো জালে ঘিরব। আমি সেই ছোট্ট পেনড্রাইভটি আমার শাড়ির আঁচলে খুব শক্ত করে বেঁধে নিলাম। সেটি শুধু একটি পেনড্রাইভ ছিল না, সেটি ছিল আমার আগামী স্বাধীনতা, আমার সুরক্ষা এবং আমার আত্মসম্মানের চাবিকাঠি। আমি হাত জোড় করে এবং নিজের চোখের ভাষা দিয়ে দেশমুখজি এবং রোহেনকে ধন্যবাদ জানালাম। আমি যখন ব্যাংকের সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম তখন বৃষ্টি পুরোপুরি থেমে গিয়েছিল। বাতাসে এক অদ্ভুত শীতলতা এবং সতেজতা ছিল। আমার কানে দেবেন্দ্রর চিঠির সেই শেষ কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। আসল উইল আর তোমার জীবনের আসল উপার্জন ওই লোহার বাক্সে সুরক্ষিত আছে। এখন আমাকে সেই বাড়িতে ফিরে যেতে হবে, সেই বিলাসবহুল বাংলোতে, যা এখন আমার কাছে আর আপনজনদের বাড়ি নয়, বরং প্রতারকদের আখড়ায় পরিণত হয়েছিল। আমাকে সিদ্ধার্থ এবং রাশির সামনে এমন এক চমৎকার নাটক করতে হবে যার স্ক্রিপ্ট এখন আমি নিজেই লিখেছিলাম। আমার চোখে এখন আর কোনো জল ছিল না, কোনো ব্যথা ছিল না। আমার ভেতর শুধু একটি দাউ দাউ করে জ্বলা শান্ত আগুন ছিল, যা সঠিক সময় এলে ওই দুজনের অহংকারকে ছাই করে দিতে চলেছিল। ওহ জেমিনাই, আমি যখন ব্যাংক থেকে ফিরে কোরেগাঁও পার্কের সেই বিলাসবহুল বাংলোর বাইরে দাঁড়ালাম, তখন সেই বাড়িটি আমার কাছে এখন একটি অচেনা এবং ঠান্ডা ইমারত মনে হচ্ছিল। আমি দীর্ঘশ্বাস নিলাম, আমার শাড়ির আঁচল ঠিক করলাম এবং নিজের চেহারায় সেই পুরনো ক্লান্তি, অসহায়তা এবং সারল্যের চাদর জড়িয়ে নিলাম। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন নাটক ছিল। আমাকে এমন লোকজনের সামনে একজন অসহায় এবং অশিক্ষিত মায়ের অভিনয় করতে হতো, যারা আসলে আমার অস্তিত্বকে খুবলে খাওয়ার ষড়যন্ত্র রচনা করে ফেলেছিল। আমি বাড়ির পেছনের দরজা দিয়ে চুপচাপ ভেতরে প্রবেশ করলাম। সিদ্ধার্থ হলে তার ল্যাপটপে কিছু কাজ করছিল, আর রাশি সোফায় বসে কোনো ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল। আমার পায়ের শব্দ শুনে সিদ্ধার্থ চোখ তুলে তাকাল। কোথায় গিয়েছিলেন মাম্মি? তার গলায় এক অদ্ভুত সতর্কতা ছিল। আমি আমার গলাকে হালকা কাঁপিয়ে রাখলাম এবং বললাম, এই তো কাছের মন্দির পর্যন্ত গিয়েছিলাম বাবা। মনটা বড্ড অশান্ত ছিল। আর হ্যাঁ, তুমি যে আমার ফোনে ওই অ্যাপটা ভরে দিয়েছিলে, সেটা মনে হয় ঠিকমতো কাজ করছে না, এখনও নেটওয়ার্ক আসছে না। কোনো ব্যাপার না, আমার এমনিতেও কাকে ফোন করার আছে। এ কথা শুনে সিদ্ধার্থের চেহারায় এক লুকানো স্বস্তির রেখা খেলে গেল। সে রাশির দিকে তাকাল এবং দুজনে চোখে চোখে একে অপরকে ইশারা করল। তারা আশ্বস্ত হয়ে গিয়েছিল যে তাদের পাতা জাল একদম ঠিকঠাক কাজ করছে এবং আমার কোনো ধারণাই নেই। আমি চুপচাপ মাথা নিচু করে আমার রুমে চলে এলাম। আমার ভেতরে ঝড় শান্ত ছিল, কিন্তু আমার নজর এখন বাড়ির প্রতিটি কোণায়, প্রতিটি দলিলে এবং তাদের প্রতিটি শব্দের ওপর এক গুপ্তচরের মতো আটকে ছিল। আমি তাদের প্রতিটি মিথ্যে হাসি এবং প্রতিটি মিষ্টি শব্দের পেছনে লুকিয়ে থাকা বিষ খুব পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। সেই রাতে খাবার টেবিলে যা কিছু ঘটল তা আমাকে প্রমাণ করে দিল যে তারা শুধু আমার টাকা কেড়ে নিতে চায়নি, বরং তারা আমার মানসিক ভারসাম্যও ভেঙে দিতে চাইছিল। রাশি খুব মিষ্টি গলায় বলল, মাম্মিজি, আপনি আজ সকালে আপনার ব্লাড প্রেশারের ওষুধ খেয়েছিলেন নাকি ভুলে গেছেন? আজকাল আপনি অনেক জিনিস ভুলে যেতে শুরু করেছেন। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সিদ্ধার্থ সাথে সাথে কথাটিকে এগিয়ে নিয়ে বলল, হ্যাঁ মাম্মি, কালও আপনি গ্যাস খোলা রেখে দিয়েছিলেন। রাশি বলছিল যে আপনি আজকাল কিছুই বুঝতে পারেন না। বয়স বাড়ার সাথে সাথে এটা সাধারণ ব্যাপার, কিন্তু আমাদের আপনার জন্য চিন্তা হয়। আপনি জিনিসপত্র ভুলে যাচ্ছেন। আমার মনে হয় আপনার সমস্ত আর্থিক সিদ্ধান্ত, আপনার পেনশন আর যে সামান্য কিছু টাকা আপনার নামে আছে তার অধিকার আপনার আমাকে দিয়ে দেওয়া উচিত। আপনি এত জটিল কাগজপত্রের কাজ বুঝতে পারবেন না। আমি একটি সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ বানিয়েছি। আপনি শুধু তার উপর সই করে দিন, বাকি সব আমি সামলে নেব। এটা একটা অত্যন্ত সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক চাল ছিল। তারা আমাকে অনুভব করাতে চাইছিল যে আমি দুর্বল, আমার স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে এবং আমি আমার সিদ্ধান্ত নিজে নিতে পারি না। অন্য কোনো দিন যদি তারা এমনটা বলতো, তবে হয়তো আমি সত্যি সত্যি নিজের উপর সন্দেহ করতে শুরু করতাম এবং কেঁদে ফেলতাম। কিন্তু আজ আমার আঁচলে সেই পেনড্রাইভটি বাঁধা ছিল, যার মধ্যে তাদের এই সাধারণ কাগজের আসল এবং ভয়ঙ্কর সত্যিটা নথিবদ্ধ ছিল। আমি নিজেকে শান্ত রাখলাম, চেহারায় একটা ফ্যাকাশে হাসি আনলাম এবং বললাম, বাবা, আমার সত্যি আজকাল কিছু মনে থাকে না। তুমি কাগজটা তৈরি রেখো, আমি কাল সকালে শান্তিতে পড়ে সই করে দেব। সিদ্ধার্থের চোখে জয়ের চমক ছিল। তার মনে হয়েছিল যে শিকার পুরোপুরি জালে ফেসে গেছে।
পরের দিনের সকালটা আমার জন্য এক নতুন আশা এবং এক বড় রহস্যের পর্দা উন্মোচনের দিন ছিল। আমি সকাল সকাল আমার পুরনো শাল গায়ে জড়ালাম এবং সবজি বাজারে যাওয়ার বাহানায় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাজারের পেছনের পুরনো শিব মন্দিরের কাছে বংশী কাকা আমার জন্য অপেক্ষা করছিলেন। তার হাতে কাপড়ের তৈরি একটা ভারী ব্যাগ ছিল। আমাকে দেখেই তার চোখে জল এসে গেল। তিনি সেই ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, ম্যাডামজি, ওই লোহার বাক্সের তালাটা আমি এক পুরনো কামারকে দিয়ে খুলিয়ে নিয়েছি। তাতে কোনো গয়নাগাটি নেই, শুধু কাগজ আর কাগজ। আমি সেগুলোই ব্যাগের ভেতর ভরে দিয়েছি, যাতে কারো সন্দেহ না হয়। এটা আপনার আমানত। আমি কাকার হাত ধরে তাকে ধন্যবাদ জানালাম এবং সেই ব্যাগটাকে বুকে জড়িয়ে ধরে কাছের একটি ছোট শান্ত পার্কে গিয়ে বসে পড়লাম। আমার হাত কাঁপছিল যখন আমি সেই ব্যাগটি খুললাম। সবার ওপরে দেবেন্দরের আরও একটি চিঠি ছিল, যার ওপর লেখা ছিল, আমার চলে যাওয়ার পরের সত্যি। আমি চিঠিটা পড়তে শুরু করলাম। দেবেন্দর লিখেছিল যে সে সিদ্ধার্থ এবং রাশির বাড়তে থাকা লালসা এবং তাদের ষড়যন্ত্রগুলোকে গত 1 বছর ধরে লক্ষ্য করছিল। সে লিখেছিল, অনুরাধা, আমি ওই উইলটা শুধু ওদের বিভ্রান্ত করার জন্যই বানিয়েছিলাম, যাতে ওরা তোমার পেছনে না লাগে। আসল সম্পদ ওই কোম্পানি আর বাড়িতে নেই, যা এখন ঋণে ডুবতে চলেছে। গত 10 বছরে কোম্পানির লাভের একটা বড় অংশ আমি চুপচাপ তোমার নামে 3টি কমার্শিয়াল প্রপার্টিতে বিনিয়োগ করে দিয়েছি। এই সম্পত্তিগুলো মেরিন ড্রাইভ আর পুনের সবচেয়ে দামি এলাকায় অবস্থিত এবং এদের মাসিক ভাড়াই লাখ লাখ টাকা। তাছাড়া একটি গোপন ব্যাংক অ্যাকাউন্টে আমি তোমার ভবিষ্যৎ এবং একটি ফাউন্ডেশনের জন্য কোটি কোটি টাকা সুরক্ষিত রেখেছি। তুমি এখন আর কারও মুখাপেক্ষী নও। আমার চোখের জল চিঠির কাগজের উপর পড়ছিল। আমার স্বামী মৃত্যুর পরেও আমার ঢাল হয়ে আমাকে প্রতিটি আঘাত থেকে বাঁচিয়ে নিয়েছিলেন। সেই ব্যাগে ওই সব সম্পত্তির আসল কাগজপত্র, ব্যাংকের পাসবুক এবং সেকেন্ড চান্স নামের একটি ফাউন্ডেশনের ব্লুপ্রিন্ট ছিল, যা দেবেন্দর গৃহহীন এবং অসহায় লোকেদের জন্য খুলতে চাইত। আমি এখন আর কোনো সহায় সম্বলহীন বিধবা ছিলাম না। আমি সেই পরিবারের সবচেয়ে ক্ষমতাশালী মহিলা হয়ে উঠেছিলাম। এখন আমার কাছে সব হাতিয়ার ছিল, সিদ্ধার্থের প্রতারণার ডিজিটাল প্রমাণ এবং দেবেন্দর দেওয়া আসল উইল ও ক্ষমতা। কিন্তু আমি এই যুদ্ধ একা লড়তে চাইনি। আমার সমাজের সেই দায়িত্বশীল লোকেদের প্রয়োজন ছিল, যারা সত্যির সাক্ষী হতে পারবে। আমি সেই দিনই ব্যাংক ম্যানেজার শ্রী দেশমুখের সাথে আবার যোগাযোগ করলাম। তার পরামর্শে আমি শহরের একজন অত্যন্ত সৎ এবং কড়া আইনজীবী যোশীজির সাথে দেখা করলাম। যোশীজি সিদ্ধার্থের জাল পাওয়ার অফ অ্যাটর্নি এবং সিম ক্লোনিংয়ের প্রমাণ দেখেই বললেন, ম্যাডাম, এটা সরাসরি 7 বছরের জেলের মামলা। এরপর আমি আমাদের হাউজিং সোসাইটির প্রেসিডেন্ট রিটায়ার্ড কর্নেল শর্মা আঙ্কেলকেও সব সত্যিটা জানালাম। শর্মা আঙ্কেল সবসময় আমাদের পরিবারকে সম্মান করতেন এবং সিদ্ধার্থের এই নীচ আচরণের কথা শুনে রাগে তার মুখ লাল হয়ে গেল। আমরা ঠিক করলাম যে আমরা পুলিশের কাছে যাওয়ার আগে সিদ্ধার্থ এবং রাশিকে তাদেরই বাড়িতে তাদেরই বোনা জালে ঘিরব। আমরা একটি পারিবারিক সভার নাটক রচনার পরিকল্পনা করলাম, যেখানে সব কাগজপত্র এবং প্রমাণ একে একে তাদের চোখের সামনে রাখা হবে। আমি প্রতিটি কাগজের কপি বানালাম, পেন ড্রাইভের ব্যাকআপ নিলাম এবং সব কিছু যোশীজির নিরাপদ হেফাজতে সঁপে দিলাম। আমার প্রতিটি পদক্ষেপ এখন একজন পোড় খাওয়া দাবারুর মতো ছিল। সেটা ছিল এই বাড়িতে আমার শেষ রাত। সিদ্ধার্থ আমাকে মনে করিয়ে দিয়েছিল যে আমাকে কাল সকালের মধ্যে বাড়ি খালি করে লোনাভালার ওই কুঁড়েঘরে চলে যেতে হবে। আমি আমার একটি ছোট্ট স্যুটকেস তৈরি করলাম। সেই স্যুটকেসে আমার পুরনো জামাকাপড় ছিল, কিন্তু আমার মনে এক নতুন জীবনের সূচনার উৎসাহ ছিল। রাতের গভীর নিস্তব্ধতায় আমি আমার রুমের মাঝখানে দাঁড়ালাম। আমি সেই রুমের প্রতিটি দেয়ালকে দেখলাম, যেখানে আমি আমার যৌবন কাটিয়েছিলাম, যেখানে আমি আমার ছেলেকে হাঁটতে শিখিয়েছিলাম। কিন্তু এখন আমার ভেতর কোনো মায়া ছিল না। আমার ভেতরের সেই দুর্বল অংশটা, যা সবসময় আপনজনদের কাছে ভালোবাসার ভিক্ষে চাইত, পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। আমার চোখে এক নতুন মর্যাদা ছিল, এমন এক আত্মসম্মান ছিল যাকে এখন কেউ পদদলিত করতে পারবে না। আমি ঠিক করে নিয়েছিলাম যে কাল যখন সকাল হবে তখন আমি কাঁদব না, আমি কাকুতি মিনতি করব না। কাল আমি আমার ছেলেকে এটা শেখাব যে একজন মা যখন তার আত্মসম্মানের প্রশ্নে রুখে দাঁড়ায়, তখন সে কিভাবে নিজেরই তৈরি করা পৃথিবীকে চোখের পলকে ছাই করে দিতে পারে। আমি ঘুমানোর জন্য বিছানায় শুলাম। তখন আমার মুখে এক অত্যন্ত শান্ত এবং স্বস্তিপূর্ণ হাসি ছিল। কালকের দিনটা শুধু পর্দাফাঁসের দিন ছিল না, কালকের দিনটা
আমার পুনর্জন্মের দিন হতে চলেছিল আর আমি সেই মুহূর্তটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যখন সিদ্ধার্থ এবং রাশির মুখ থেকে ওই অহংকারের মুখোশটা চিরকালের জন্য টেনে ছিঁড়ে ফেলা হবে। পরের দিন সকালে যখন সূর্যের প্রথম রশ্মি আমার রুমের জানালা দিয়ে গলে ভেতরে এলো তখন তারা এক নতুন অনুরাধাকে দেখল। আমি আমার সুতির শাড়ি পরলাম, চুল পরিপাটি করে বাঁধলাম এবং আমার ছোট্ট সুটকেসটা নিয়ে বাইরে হলে চলে এলাম। হলে এক অদ্ভুত অপয়া ভাব ছেয়েছিল। ডাইনিং টেবিলে সিদ্ধার্থ এবং রাশি বসেছিল। তাদের সামনে দামি কফির মগ রাখা ছিল এবং তাদের মুখে এমন এক স্বস্তির হাসি ছিল যেন তারা অনেক বড় কোনো যুদ্ধ জিতে নিয়েছে। আমার সুটকেসের চাকার শব্দ শুনে সিদ্ধার্থ তার কফি টেবিলে রাখল এবং একটি কাগজ আমার দিকে এগিয়ে দিল। মাম্মি, গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, ওটা আপনাকে লোনাভালার কুয়েঘর পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে, কিন্তু যাওয়ার আগে এই কাগজটায় সই করে দিন। আমি আপনাকে বলেছিলাম না, এটা আপনার ব্যাংক আর পেনশনের কাজের জন্য একটা সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি। আপনি ওই গ্রামে থেকে বারবার ব্যাংকের চক্কর কাটতে পারবেন না, তাই আমি আপনার সমস্ত আর্থিক সিদ্ধান্ত এখান থেকেই সামলে নেব। সে একটি দামি কলম আমার দিকে বাড়িয়ে দিল। রাশিও নিজের জায়গা থেকে উঠল এবং আমার কাছে এসে কৃত্রিম সহানুভূতির সাথে বলল, হ্যাঁ মাম্মিজি, সই করে দিন। আমরা চাই না যে আপনাকে এই বয়সে কোনো মানসিক চাপ নিতে হয়। এমনিতেও আপনার স্মৃতিশক্তি আজকাল ঠিক থাকে না। আমি ওই কলমটাকে দেখলাম, তারপর ওই কাগজটাকে এবং তারপর ওই দুজনের চেহারাকে। আমার ভেতরে এখন না ছিল কোনো রাগ, না ছিল কোনো দুঃখ, শুধু ছিল এক গভীর, শান্ত আর শীতল নিস্তব্ধতা। আমি কলমটা তুললাম, কিন্তু কাগজে সই করার বদলে আমি সেটা মাঝখান থেকে 2 টুকরো করে ছিঁড়ে দিলাম এবং টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিলাম। রুমে হঠাৎ পিনপতন নীরবতা নেমে এলো। সিদ্ধার্থ এক ঝটকায় তার চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ল। তার মুখ রাগে লাল হয়ে যাচ্ছিল। এ কি অসভ্যতা মাম্মি, আপনি এসব কি করছেন? আপনার কি বোধ নেই যে আমি আপনার ভালোর জন্যই করছি? এর আগে যে সে আর কিছু বলতো বা আমার উপর চিৎকার করত, বাড়ির ডোরবেল বেজে উঠল। রাশি বিরক্ত হয়ে দরজা খুলল, কিন্তু দরজায় দাঁড়িয়ে থাকা লোকেদের দেখে তার মুখের রং উড়ে গেল। সেখানে শর্মা আঙ্কেল, ব্যাংক ম্যানেজার শ্রী দেশমুখ এবং আমাদের আইনজীবী যোশীজি দাঁড়িয়েছিলেন। তাদের মুখে এক কড়া এবং গম্ভীর ভাব ছিল। রাশি ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেল এবং সিদ্ধার্থও তাদের দেখে হতভম্ব হয়ে গেল। আঙ্কেল, দেশমুখজি, আপনারা এখানে এত সকালে, কি ব্যাপার? সিদ্ধার্থ নিজের জায়গা থেকে এক পা এগিয়ে গেল এবং একদম শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ় গলায় বলল, এনাদের আমি ডেকেছি সিদ্ধার্থ, কারণ আমি চেয়েছিলাম যে আজ যখন আমি এই বাড়ি থেকে চিরকালের জন্য বিদায় নেব, তখন এই শহরের কয়েকজন দায়িত্বশীল এবং সম্মানিত ব্যক্তি এই কথার সাক্ষী থাকুক যে একজন ছেলে তার বিধবা মায়ের সাথে কি আচরণ করেছে। কর্নেল শর্মা আঙ্কেল সিদ্ধার্থকে এক গভীর ঘৃণাপূর্ণ দৃষ্টিতে দেখলেন এবং সোফায় বসে পড়লেন। যোশীজি তার ব্রিফকেস থেকে একটি মোটা নীল রঙের ফাইল বের করলেন এবং কাচের টেবিলের ওপর রাখলেন। সিদ্ধার্থ, যোশীজি তার ভারী এবং আইনি গলায় বলা শুরু করলেন, তোমার মা কোনো দুর্বল বা পাগল মহিলা নন যাকে তুমি তোমার জালে ফাঁসাতে পারো। তুমি যে জাল বুনেছিলে তার সমস্ত প্রমাণ এই ফাইলের ভেতর আছে। সিদ্ধার্থের কপালে ঘাম চকচক করতে লাগল। সে আমার দিকে তাকালো এবং তোতলাতে তোতলাতে বলল, কিসের প্রমাণ? আমি কিছু বুঝতে পারছি না। এসব কি আজেবাজে কথা? শ্রী দেশমুখ নিজের জায়গা থেকে উঠলেন এবং তিনি টেবিলে রাখা ফাইলটি খুললেন। আজেবাজে কথা নয় সিদ্ধার্থ, এগুলো সেই ডিজিটাল প্রমাণ যা তোমাকে সরাসরি 7 বছরের জন্য গড়াদের পেছনে পাঠাতে পারে, দেশমুখজি বললেন। কাল রাত 2টার সময় তুমি তোমার মায়ের ফোন থেকে ওনার ইউপিআই পিন বদলানোর চেষ্টা করেছ। তুমি ওনার ফোনে এমন একটা অ্যাপ ইনস্টল করেছ যা ওনার আধারের সাথে যুক্ত সমস্ত ওটিপি তোমার নতুন নম্বরে ফরওয়ার্ড করছিল। তুমি ওনার 15 বছরের পুরনো ফিক্সড ডিপোজিট ভাঙার জন্য ব্যাংকের সার্ভারে 3 বার রিকোয়েস্ট পাঠিয়েছ এবং সবচেয়ে বড় অপরাধ, তুমি ওনার জাল সই করে একটি ডিজিটাল পাওয়ার অফ অ্যাটর্নি বানানোর চেষ্টা করেছ, যাতে তুমি ওনাকে মানসিকভাবে ভারসাম্যহীন প্রমাণ করতে পারো এবং ওনার সারা জীবনের সঞ্চয় নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারো। দেশমুখজির কথা শুনতেই সিদ্ধার্থের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে ধপাস করে সোফার ওপর বসে পড়ল। রাশি, যে এতক্ষণ চুপ ছিল, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু তার ঠোঁট কাঁপছিল। শর্মা আঙ্কেল নিজের মাথা নাড়তে নাড়তে বললেন, তোমার লজ্জা হওয়া উচিত সিদ্ধার্থ। দেবেন্দ্র তোমাকে এই সংস্কার দিয়েছিল? তুমি তোমার নিজের মাকেই রাস্তায় নামানোর ষড়যন্ত্র রচ্ছিলে? রাশি হঠাৎ নিজেকে সামলে নিল এবং তার চড়া গলায় চেঁচিয়ে উঠল, আপনারা আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলানোর কে?
আর যদি সিদ্ধার্থ তার মায়ের টাকা নেওয়ার চেষ্টাও করে থাকে তবে এতে ভুল কি আছে? এই বাড়ি, এই কোম্পানি সব কিছু বাবা সিদ্ধার্থের নামে করে গেছেন। মাম্মিজির তো এমনিতেও কিছু নেই, উনি তো এক এক পয়সার জন্য আমাদের মুখাপেক্ষী। রাশির সেই অহংকার এবং তার ওই চিৎকার শুনে আমি হেসে দিলাম, এমন এক হাসি যা রাশিকে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিল। আমি যোশীজির দিকে ইশারা করলাম। যোশীজি তার ব্রিফকেস থেকে আরও একটি পুরনো হলুদ রঙের খাম বের করলেন। এটা সেই খামটাই ছিল যা বংশী কাকা আমাকে ওই লোহার বাক্স থেকে বের করে দিয়েছিলেন। ভুল ধারণার বশবর্তী হয়ে থেকো না রাশি, যোশীজি বললেন। দেবেন্দ্রজি খুব দূরদর্শী মানুষ ছিলেন। তিনি জানতেন যে তোমাদের দুজনের লালসা একদিন এই বাড়িটাকে গিলে খাবে। তিনি যে উইলটি তোমাদের সামনে নারিমান পয়েন্টের অফিসে পড়িয়েছিলেন সেটা শুধুই একটা বিভ্রম ছিল, একটা নাটক ছিল যা তিনি তোমাদের আসল চেহারা বেপর্দা করার জন্য রচেছিলেন। যোশীজি ওই খাম থেকে কিছু স্ট্যাম্প পেপার বের করলেন এবং সেগুলো সিদ্ধার্থের সামনে ছুঁড়ে ফেলে দিলেন। এই হল দেবেন্দ্রজির আসল উইল এবং ওনার আসল সম্পত্তির কাগজপত্র। যে বাড়ি আর যে কোম্পানি তোমরা দখল করে বসে আছো তা ফাঁপা হয়ে গেছে। কোম্পানির ওপর কোটি টাকার বিরাট ঋণ আছে, আর এই বিলাসবহুল বাংলোটির ওপর দেবেন্দ্রজি মরার আগে দ্বিতীয় বন্ধক রেখে গিয়েছিলেন, যার কিস্তি তোমরা সারা জীবনেও শোধ করতে পারবে না। সিদ্ধার্থের চোখ কপালে উঠে গেল। সে ওই কাগজগুলোকে পাগলের মতো উল্টাতে লাগল। আর অনুরাধাজি? যোশীজি আরও বললেন, দেবেন্দ্রজি গত 10 বছরে যে আসল মুনাফা কামিয়েছিলেন সেটা তিনি মেরিন ড্রাইভ এবং পুনের প্রধান বাজারগুলোতে 3টি বড় কমার্শিয়াল সম্পত্তিতে বিনিয়োগ করে দিয়েছিলেন। সেই সম্পত্তিগুলো কোটি টাকার ফিক্সড ডিপোজিট এবং একটি গোপন ব্যাংক অ্যাকাউন্ট, এই সব কিছু পুরোপুরি অনুরাধাজির নামে আছে। তোমরা যে শুকনো হাটটার জন্য লড়ছিলে, আসল ভোজ তো দেবেন্দ্রজি তার স্ত্রীর জন্য সুরক্ষিত করে রেখে গেছেন। রুমে মৃত্যুর মতো নীরবতা ছেয়ে গেল। শুধু রাশির ভারী নিঃশ্বাসের শব্দ আসছিল। সে বুঝে গিয়েছিল যে সে যে নৌকায় সাওয়ার হয়েছে তা ডুবতে চলেছে। রাশি সিদ্ধার্থের দিকে ঘৃণাপূর্ণ দৃষ্টিতে তাকালো এবং চেঁচিয়ে উঠল, তুমি আমাকে মিথ্যে বলেছিলে। তুমি বলেছিলে যে তুমি কোটিপতি। তোমার বাপ আমাদের ঋণে ডুবিয়ে দিয়েছে আর তোমার মা আসল রানী হয়ে বসে আছে। সিদ্ধার্থ রাশির কথার কোনো জবাব দিল না। সে ধীরে ধীরে সোফা থেকে নামল এবং আমার পায়ের কাছে এসে পড়ে গেল। সে আমার দুটো পা জড়িয়ে ধরল এবং হাউমাউ করে কাঁদতে লাগল। মাম্মি, আমাকে মাফ করে দিন মাম্মি। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে রাশি উস্কিয়েছিল। আমি আপনার ছেলে মাম্মি। নিজের গর্ভে জন্মানো ছেলেকে আপনি জেলে পাঠাতে পারেন না। আমাকে বাঁচিয়ে নিন মাম্মি, আমি রাস্তায় এসে পড়ব। তার চিৎকার পুরো বাড়িতে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু আমার পায়ের ওপর পড়া তার চোখের জল আমাকে আর গলাতে পারছিল না। আমি ধীরে ধীরে তার হাত থেকে আমার পা দুটো ছাড়িয়ে নিলাম এবং এক পা পিছিয়ে গেলাম। আমি যে ছেলেকে জন্ম দিয়েছিলাম সে তো সেদিনই মরে গিয়েছিল সিদ্ধার্থ, যেদিন তুমি আমার পেছনে আমার টাকা চুরি করার জন্য আমার আধার আর ফোনের ক্লোন বানিয়েছিলে। তুমি আমার মাতৃত্বের মজা কুড়িয়েছ, আমাকে আমার নিজের বাড়িতেই একজন অচেনা এবং অবাঞ্ছিত অতিথি বানিয়ে দিয়েছ। তুমি আমাকে ওই কুঁড়ে ঘরে শুধু এই জন্যই পাঠিয়েছিলে যাতে তুমি এখানে বসে আমার পেনশন আর আমার সম্মানের গলা টিপে ধরতে পারো। আমি একটি দীর্ঘশ্বাস নিলাম এবং রুমে উপস্থিত সমস্ত সাক্ষীদের দিকে তাকালাম। যোশীজি, আমি আমার ছেলের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস বা এফআইআর দায়ের করতে চাই না। আমার এই কথা শুনতেই সিদ্ধার্থ হঠাৎ স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং আমার দিকে তাকাতে লাগল। কিন্তু আমি আমার কথা শেষ করতে গিয়ে বললাম, আমি একে পুলিশের হাতে তুলে দেব না, কারণ আমি চাই না যে আমার স্বামীর নামে কেউ কাদা ছড়ুক। আমি একে এর সবচেয়ে বড় শাস্তি নিজেই দেব। আমি সিদ্ধার্থের চোখের দিকে সরাসরি তাকিয়ে আমার চূড়ান্ত রায় শোনালাম। তুমি যা চেয়েছিলে তা তুমি পেয়ে গেছো সিদ্ধার্থ। এই বাড়ি তোমার, আর ওই ঋণে ডুবে থাকা কোম্পানিটাও তোমার। তুমি তোমার আধুনিক ব্যবসায়িক বুদ্ধি দিয়ে ওই ঋণ শোধ করো, আমার তরফ থেকে তুমি এক পয়সাও পাবে না। আমি আমার ওই সম্পত্তিগুলোর সাথে, আমার সম্মানের সাথে এই বাড়ি থেকে চিরকালের জন্য চলে যাচ্ছি। আজ থেকে আমার আর তোমার কোনো সম্পর্ক নেই। যদি তুমি আমার জীবনে বা আমার সম্পত্তির আশেপাশে ঘোরারও চেষ্টা করো, তবে যোশীজির কাছে যে পেন ড্রাইভটা আছে সেটা সোজা পুলিশ কমিশনারের টেবিলে চলে যাবে। আমি আমার ছোট্ট সুটকেসটা তুললাম। রাশি কপালে হাত রেখে ধপাস করে সোফায় বসে পড়েছিল। সে তার ভবিষ্যৎ এখন অন্ধকারে দেখতে পাচ্ছিল। সিদ্ধার্থ এখনও মেঝেতে হাঁটুর উপর বসে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। সে বুঝে গিয়েছিল যে নিজের লালসার বশবর্তী হয়ে সে কী হারিয়েছে। কর্নেল শর্মা এবং দেশমুখজি আমার জন্য রাস্তা ছেড়ে দিলেন। আমি দরজার দিকে পা বাড়ালাম। সেদিন যখন আমি ওই বিলাসবহুল বাংলোর চৌকাঠ পেরোলাম, তখন আমার মনে কোনো বোঝা ছিল না, কোনো অনুশোচনা ছিল না।
আমি একজন পরাজিত এবং লুণ্ঠিত মায়ের মতো নয়, বরং একজন বিজয়িনীর মতো সেই বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলাম। বাইরের বাতাসে এক নতুন স্বাধীনতার গন্ধ ছিল, এবং আমার যাত্রা এখন এমন এক দিকে মোড় নিতে চলেছিল যার ভিত ওই ফালতু মনে করা পুরনো কুঁড়ে ঘরটি গড়ে দিয়েছিল। যখন আমি ব্যাংক থেকে ফিরে কোরেগাঁও পার্কের সেই বিলাসবহুল বাংলোর বাইরে পা রাখলাম, তখন সেই ইমারত, যা কখনো আমার বাড়ি ছিল, এখন আমার কাছে একটি অচেনা এবং ঠান্ডা জায়গা মনে হচ্ছিল। আমি একটি দীর্ঘশ্বাস নিলাম, আমার সুতির শাড়ির আঁচল ঠিক করলাম এবং নিজের চেহারায় সেই পুরনো ক্লান্তি, অসহায়তা এবং সারল্যের চাদর জড়িয়ে নিলাম। এটা আমার জীবনে সবচেয়ে কঠিন নাটক ছিল। আমাকে এমন লোকজনের সামনে একজন অসহায় এবং অশিক্ষিত মায়ের অভিনয় করতে হতো, যারা আসলে আমার অস্তিত্বকে খুঁবলে খাওয়ার ষড়যন্ত্র রচনা করে ফেলেছিল। আমি বাড়ির পেছনের দরজা দিয়ে চুপচাপ ভেতরে প্রবেশ করলাম। সিদ্ধার্থ হলে তার ল্যাপটপে কিছু কাজ করছিল, আর রাশি সোফায় বসে কোনো ম্যাগাজিনের পাতা ওল্টাচ্ছিল। আমার পায়ের শব্দ শুনে সিদ্ধার্থ চোখ তুলে তাকাল। কোথায় গিয়েছিলেন মাম্মি? তার গলায় এক অদ্ভুত সতর্কতা ছিল। আমি আমার গলাকে হালকা কাঁপিয়ে রাখলাম এবং বললাম, এই তো কাছের মন্দির পর্যন্ত গিয়েছিলাম বাবা, মনটা বড্ড অশান্ত ছিল। আর হ্যাঁ, তুমি যে আমার ফোনে ওই অ্যাপটা ভরে দিয়েছিলে, সেটা মনে হয় ঠিকমতো কাজ করছে না, এখনও নেটওয়ার্ক আসছে না। কোনো ব্যাপার না, আমার এমনিতেও কাকে ফোন করার আছে। এ কথা শুনে সিদ্ধার্থের চেহারায় এক লুকানো স্বস্তির রেখা খেলে গেল। সে রাশির দিকে তাকালো এবং দুজনে চোখে চোখে একে অপরকে ইশারা করল। তারা আশ্বস্ত হয়ে গিয়েছিল যে তাদের পাতা জাল একদম ঠিকঠাক কাজ করছে, এবং আমার কোনো ধারণা নেই। আমি চুপচাপ মাথা নিচু করে আমার রুমে চলে এলাম। আমার ভেতরের ঝড় শান্ত ছিল, কিন্তু আমার নজর এখন বাড়ির প্রতিটি কোণায়, প্রতিটি দলিলে এবং তাদের প্রতিটি শব্দের ওপর এক গুপ্তচরের মতো আটকে ছিল। সেদিন সেই বাড়ির চৌখাট পেরোনোর পর আমি আর পেছনে ফিরে তাকাইনি। আজ সেই কথার পুরো ৬ মাস কেটে গেছে। পুনের বানের এলাকায় একটি শান্ত এবং সবুজে ঘেরা সোসাইটিতে এখন আমার নিজের একটি সুন্দর ফ্ল্যাট আছে। এটা কোনো বিলাসবহুল বাংলো নয়, কিন্তু এই বাড়ির প্রতিটি কোণায় শান্তি আছে, স্বস্তি আছে, এবং সবচেয়ে বড় কথা, এই বাড়িটা পুরোপুরি আমার। এখানকার দেওয়ালে কোনো অহংকার বা ধোকার ছায়া নেই। সকালের শুরু আজও সেই আদা দেওয়া চা গিয়েই হয়, কিন্তু এখন চা খাওয়ার সময় আমার মনে কোনো ভয় বা দমবন্ধ ভাব থাকে না। আমি আমার ব্যালকনিতে লাগানো বোগেনভিলিয়ার ফুলগুলো দেখতে দেখতে যখন চায়ের চুমুক দিই, তখন আমি বুঝতে পারি যে স্বাধীনতার দাম কি হয়। এই স্বাধীনতা আমি পেয়েছিলাম আমার স্বামী দেবেন্দ্রর সেই শেষ এবং অমূল্য উপহার থেকে, যা তিনি সেই ফালতু মনে করা লোনাবালার কুঁড়েঘরের ভেতর আমার জন্য লুকিয়ে রেখেছিলেন। কিন্তু এই ৬ মাসে আমি শুধু একটি নতুন সংসারই পাতিনি, বরং আমি নিজেকে পুরোপুরি বদলে ফেলেছি। আমি আমার আর্থিক সুরক্ষাকে আমার জীবনের সবচেয়ে কড়া নিয়ম বানিয়ে নিয়েছি। যে ডিজিটাল দুনিয়ার ফায়দা তুলে আমার নিজের ছেলে আমাকে রাস্তায় নামানোর ষড়যন্ত্র রচেছিল, আমি সেই ডিজিটাল দুনিয়াকেই আমার সবচেয়ে বড় ঢাল বানিয়ে নিয়েছি। আমি ব্যাংক অফ মহারাষ্ট্রের প্রধান শাখায় শ্রী দেশমুখজির সাহায্যে একটি নিরাপদ ব্যাংক লকার নিয়েছি, যার ভেতর আমার সমস্ত আসল কাগজপত্র, বাড়ির রেজিস্ট্রি এবং দেবেন্দ্রর আসল উইল সুরক্ষিত রাখা আছে। আমি বিশ্বাস করো কিন্তু যাচাই করে নাও নীতি আপন করে নিয়েছি। এখন আমি কোনো কাগজের ওপর সেটাকে ৩ বার না পড়ে সই করি না। আমি আমার ব্যাংক অ্যাকাউন্টগুলোতে দ্বৈত সুরক্ষা চালু করিয়ে নিয়েছি। আমার ব্যাংকের প্রতিটি অ্যালার্ট, প্রতিটি লেনদেনের এসএমএস সোজা আমার সেই প্রাইভেট নম্বরে আসে, যা আমি সিদ্ধার্থের ষড়যন্ত্রের দিন ব্যাংক থেকে নিয়েছিলাম। আমি আমার আধার কার্ড UIDAI এর ওয়েবসাইটে গিয়ে বায়োমেট্রিকভাবে লক করা শিখে নিয়েছি, যাতে কেউ আমার আঙ্গুলের ছাপ বা পরিচয়ের অপব্যবহার না করতে পারে। এখন কোনো আত্মীয় বা পরিচিত ব্যক্তি ফোন আপডেট করার বা অ্যাপ ঠিক করার বাহানায় আমার মোবাইল ছুঁতে পারে না। আমি প্রতি মাসের ১ তারিখে আমার ব্যাংকের পাসবুক এবং স্টেটমেন্ট নিজে চেক করি। আমি শিখে গেছি যে যখন কথা আপনার সারা জীবনের উপার্জনের হয়, তখন নিজের লাগাম অন্যের হাতে তুলে দেওয়াটা সবচেয়ে বড় বোকামি, সে আপনার নিজের জন্ম দেওয়া ছেলেই হোক না কেন। আর সিদ্ধার্থ? খবর বাতাসের ডানায় চেপে সফর করে। এই শহরের পুরনো লোকজন এবং আইনজীবীদের মাধ্যমে আমি সিদ্ধার্থ এবং রাশির খবর পেতেই থাকতাম। যেমনটা দেবেন্দ্র তার শেষ বিলে লিখেছিল এবং যোশীজি সাবধান করেছিলেন, ঠিক তেমনটাই হল। আমাকে ছাড়া এবং দেবেন্দ্রর অভিজ্ঞতা ছাড়া ওই ঋণে ডুবে থাকা কোম্পানিটা কয়েক মাসের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল।
সিদ্ধার্থের অহংকার এবং তার আধুনিক ব্যবসায়িক বুদ্ধি কোম্পানির পুরনো এবং বিশ্বস্ত গ্রাহকদের আটকে রাখতে পারল না। যখন পাওনাদাররা বাড়ির দরজায় কড়া নাড়তে শুরু করল এবং ব্যাংক কোরেগাঁও পার্কের ওই বিলাসবহুল বাংলোটার ওপর নিলামের নোটিশ ছেটে দিল, তখন রাশির সমস্ত ভালোবাসা আর তার সমস্ত অহংকার উবে গেল। যেদিন সিদ্ধার্থ দেউলিয়া হয়ে গেল, সেদিন রাতেই রাশি তার সমস্ত মূল্যবান জিনিসপত্র, ডিজাইনার জামাকাপড় এবং গয়না নিয়ে চিরকালের জন্য সেই বাড়ি থেকে চলে গেল। সে যাওয়ার সময় সিদ্ধার্থকে ঠিক সেটাই বলল যা সে আমার জন্যে ভেবেছিল, যে সে এখন একটি ফালতু এবং ভুলে যাওয়ার মতো জিনিস হয়ে গেছে। আজ সিদ্ধার্থ একটি ছোট্ট ভাড়া ঘরে থাকে। সে এখন বাসস্ট্যান্ডে ধাক্কা খায় এবং ছোটখাটো চাকরি খোঁজার চেষ্টা করছে। যখন আমি প্রথমবার এটা শুনেছিলাম, তখন এক মুহূর্তের জন্য আমার ভেতরের মা ছটফট করে উঠেছিল। শেষমেশ সে তো আমারই রক্ত ছিল। কিন্তু তারপর আমার সেই রাতের কথা মনে পড়ল, যখন সে আমারই টাকা চুরি করে আমাকে পাগল প্রমাণ করার ষড়যন্ত্র রচছিল। আমি আমার চোখের জল আটকে নিলাম। আমি বুঝে গিয়েছিলাম যে কখনো কখনো আপনজনদের তাদের ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া, তাদের নিজেদের কর্মের ফল ভোগ করতে দেওয়াই সবচেয়ে বড় ভালোবাসা। এই ধ্বংসই তার আসল গুরু ছিল, যা তাকে সেই শিক্ষা দিচ্ছিল যা আমি আমার মমতার ছায়ায় তাকে কখনো শেখাতে পারিনি। এরই মধ্যে আমি আমার জীবনকে একটি নতুন উদ্দেশ্য দিয়ে দিয়েছিলাম। দেবেন্দ্রার সেই অসম্পূর্ণ স্বপ্ন, দ্বিতীয় আশা ফাউন্ডেশন, এখন বাস্তবে রূপ নিয়েছে। আমি এবং বংশী কাকা এখনের পরিচালক। বংশী কাকা, যিনি একদিন লোনাওয়ালার ওই কুড়েঘরের বাইরে শীতে কাঁপতে থাকা একজন অসহায় মানুষ ছিলেন, আজ আমার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী এবং এই ফাউন্ডেশনের ম্যানেজার। আমরা দেবেন্দ্রার রেখে যাওয়া সেই গোপন তহবিল ব্যবহার করে শহরের বাইরের এলাকায় একটি নিরাপদ আশ্রম তৈরি করেছি। আমরা সেখানে এমন গৃহহীন, অসহায় এবং বয়স্ক লোকেদের আশ্রয় দিই, যাদের নিজেদের পরিবার সম্পত্তির লোভে বা বার্ধক্যের বোঝা মনে হয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বংশী কাকার সেই ছোট্ট কুকুর মতি এখন আমাদের আশ্রমের বিশাল আঙিনায় আনন্দে দৌড়ে বেড়ায়। গত 6 মাসে আমরা 25-এর বেশি গৃহহীন পরিবার এবং বয়স্ক মানুষকে ছাদ এবং সম্মানের জীবন দিয়েছি। বংশী কাকা গ্রাউন্ড লেভেলে কাজ সামলান, এটা খোঁজ লাগান যে কার সত্যি সাহায্যের প্রয়োজন আর কে শুধু ফায়দা লুটতে চায়। ফাউন্ডেশনের কাজ ছাড়াও আমি আমার এই নতুন সোসাইটির ক্লাব হাউসে প্রতি রবিবার একটি বিশেষ সাইবার সচেতনতা এবং আর্থিক সাক্ষরতা কর্মশালা শুরু করেছি। আমার বয়সের অনেক নারী এবং পুরুষ, যাদের কাছে স্মার্টফোন ব্যবহার করাটা পাহাড় ডিঙ্গনোর মতো মনে হয়, তারা এই ওয়ার্কশপে আসে। আমি তাদের শেখাই যে কিভাবে নিজের ব্যাংকের মেসেজ পড়তে হয়, কিভাবে অজানা লিঙ্কে ক্লিক না করতে হয় এবং কিভাবে নিজের ওটিপিকে নিজের প্রাণের চেয়েও বেশি সামলে রাখতে হয়। আমি তাদের বলি যে যদি কোনো আত্মীয় বা নিজের ছেলেও এসে বলে যে দিন মাম্মি আপনার ইউপিআই আমি সেট করে দিচ্ছি, তখন কিভাবে সতর্ক থাকতে হয়। আমি তাদের ভয় দেখাই না, বরং তাদের সচেতন এবং স্বাধীন বানাই। যখন আমি ওই বয়স্ক মহিলাদের নিজেদের ব্যাংক ব্যালেন্স নিজে চেক করতে এবং আত্মবিশ্বাসের সাথে হাসতে দেখি, তখন আমার মনে হয় যে আমার সাথে হওয়া সেই ভয়ঙ্কর ধোঁকা একটি অনেক বড় এবং পবিত্র রূপ ধারণ করেছে। আমার সেই অপমান, আমার সেই কষ্ট এখন এমন এক বর্মে পরিণত হয়েছে যা আমার মতো শত শত মাকে লুট হওয়ার হাত থেকে বাঁচাচ্ছে। আমি এখন শুধু একজন বিধবা বা একজন শিক্ষিকা নই, আমি আমার জীবনের নিজের মালকিন। আমি সেই পুরনো কুড়েঘর থেকে যে যাত্রা শুরু করেছিলাম, তা আমাকে রাজপ্রাসাদের মিথ্যে শানশৌকত থেকে বের করে মানবতার সবচেয়ে খাঁটি এবং সুন্দর জমিতে এনে দাঁড় করিয়েছে, যেখানে এখন কোনো ধোঁকা নেই, শুধু শান্তি আছে এবং এমন একটা কাজ আছে যা আমার প্রতিটি দিনকে সার্থকতায় ভরিয়ে দেয়। একদিন যখন আমি আমার ফাউন্ডেশনের আঙিনায় বসে কয়েকজন অসহায় বাচ্চাকে পড়াচ্ছিলাম, আশ্রমের লোহার গেটের কাছে একটি অত্যন্ত দুর্বল এবং ক্লান্ত ছায়া এসে দাঁড়াল। সন্ধ্যার সময় ছিল এবং সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, যার ফলে সেই মানুষটির মুখ ঠিকমতো দেখা যাচ্ছিল না। আমি মন দিয়ে দেখলাম সেই লোকটি যে খুবই সস্তা, পুরনো এবং ইস্ত্রি না করা জামাকাপড় পরেছিল, যার চুল বাজেভাবে উস্কোখুস্কো ছিল এবং যার চেহারার সেই পুরনো অহংকারী দীপ্তি পুরোপুরি গায়েব হয়ে গিয়েছিল। সে অন্য কেউ নয়, বরং আমার ছেলে সিদ্ধার্থ ছিল। সে ধীরে ধীরে কাপা পায়ে ভেতরে এলো। বংশী কাকা তাকে সাথে সাথেই চিনে ফেললেন এবং তাকে আটকাতে চাইলেন, কিন্তু আমি আমার হাতের ইশারায় তাকে শান্ত থাকতে বললাম। সিদ্ধার্থ ধীরে ধীরে আমার কাছে এলো এবং কোনো কথা না বলে মাটিতে আমার পায়ের উপর লুটিয়ে পড়ল। তার চোখ থেকে জলের প্রবল ধারা বইছিল, যা আমার পা ভিজিয়ে দিচ্ছিল। মাম্মি, আমার কিচ্ছু চাই না,
আমার সব কিছু শেষ হয়ে গেছে। কোম্পানি বিক্রি হয়ে গেছে, ব্যাংক বাড়ি নিলাম করে দিয়েছে, আর রাশি আমাকে সেদিন ছেড়ে চলে গেছে যেদিন আমার কাছে ওকে দেওয়ার মতো একটা পয়সাও বাঁচেনি। আমার আপনার একটা পয়সাও চাই না মাম্মি, আমার শুধু আপনার ক্ষমা চাই। আমি আমার মাকে ফেরত চাই। সে ফুপিয়ে ফুপিয়ে কাটছিল, ঠিক সেভাবেই যেমন সে ছোটবেলায় তার কোনো প্রিয় খেলনা ভেঙে গেলে কাঁদত। আমি তাকে তুললাম না, আমি শুধু তার মাথায় আমার হাত রাখলাম। আমার চোখও ভিজেছিল, কারণ আমার ভেতরের মমতা আজও বেঁচে ছিল। আমার সেই সব রাতের কথা মনে পড়ছিল যখন আমি তার জ্বরে সারা রাত জেগে থাকতাম। কিন্তু আমার সেই কনকনে ঠান্ডার সকালটার কথাও মনে ছিল, যখন সে খুব চালাকি করে আমার ফোনে ভাইরাস ঢুকিয়ে আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলার পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছিল। আমি খুব শান্ত এবং স্থির গলায় তাকে বললাম, সিদ্ধার্থ, যে ছেলে আমাকে বোকা বানিয়ে রাস্তায় নামাতে চেয়েছিল, যে ছেলে আমার স্মৃতিশক্তি এবং আমার বার্ধক্যের মজা কুড়াচ্ছিল, সে সেদিনই ওই বিলাসবহুল বাড়িতে মরে গিয়েছিল। আজ তুমি যে আমার সামনে দাঁড়িয়ে আছো, সে শুধু একজন পথভ্রষ্ট মানুষ যাকে সময় খুব জোরালো ধাক্কা মেরেছে। আমি তোমাকে মাফ করতে পারি, কারণ একজন মায়ের হৃদয় চিরকাল ঘৃণার বোঝা নিয়ে বাঁচতে পারে না। কিন্তু এই আশ্রমে এবং আমার এই নতুন জীবনে এখন তোমার জন্য কোনো মালিক, বস বা উত্তরাধিকারীর জায়গা নেই। যদি তুমি সত্যিই নিজের ভুল শুধরাতে চাও, তবে তোমাকে এখানে একজন স্বেচ্ছাসেবকের মতো, একজন সাধারণ শ্রমিকের মতো কাজ করতে হবে। তোমাকে এই গৃহহীন লোকেদের বিছানা পরিষ্কার করতে হবে, ফাউন্ডেশনের ইমারতের জন্য ইট বইতে হবে এবং সেই সব বয়স্ক মানুষদের নিজের হাতে খাবার পরিবেশন করতে হবে, যাদের নিজেদের আপনজনেরা বের করে দিয়েছে। যখন তুমি এই অসহায় মানুষদের সত্যিকারের সেবা করে তোমার সেই হারিয়ে যাওয়া মানবতা ফিরে পাবে, তখন হয়তো আমি তোমাকে আবার আমার ছেলে বলে ডাকতে পারব। সিদ্ধার্থ কাঁদতে কাঁদতে তার মাথা মাটিতে রাখল এবং কোনো তর্ক না করে আমার প্রতিটি শর্ত মেনে নিল। আজ সে আমার আশ্রমে একজন সাধারণ কর্মচারীর মতো কাজ করে, সারা দিন ঘামে ভিজে থাকে, কিন্তু প্রথমবারের জন্যে আমি তার চোখে এক সত্যিকারের এবং বেইমানি মুক্ত দীপ্তি দেখতে পাই। এটা আমার তরফ থেকে দেওয়া কোনো নিষ্ঠুর শাস্তি ছিল না, এটা আমার তরফ থেকে তাকে দেওয়া জীবনের সবচেয়ে বড় এবং জরুরি শিক্ষা ছিল। জীবনের এই ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক ঝড় আমাকে অনেক কিছু শিখিয়েছে। দেবেন্দ্রের সেই আসল উইল এবং সেই খনি আমাকে শুধু আর্থিকভাবেই স্বাধীন করেনি, বরং আমাকে এটা শিখিয়েছে যে আসল সম্পদ আপনার ব্যাংকের অ্যাকাউন্টে থাকে না, বরং আপনার আত্মসম্মান এবং আপনার কঠোর সিদ্ধান্তে থাকে। আমরা ভারতীয় বাবা মায়েরা প্রায়ই নিজেদের সন্তানের মোহে এত অন্ধ হয়ে যায় যে আমরা আমাদের সব কিছু, আমাদের সারা জীবনের মাথার ঘাম পায়ে ফেলা উপার্জন, আমাদের বর্তমান এবং আমাদের ভবিষ্যৎ না ভেবেচিন্তেই তাদের নামে করে দিই। আমরা এটা ভুলে যাই যে যখন আমরা নিজেদের আর্থিকভাবে পুরোপুরি খালি করে ফেলি, তখন আমাদের সম্মানও শূন্য হয়ে যায়। সত্যিকারের ভালোবাসা নিজের বাচ্চাদের তাদের লালসা এবং তাদের ভুলের পরিণতি ভোগ করা থেকে আটকানো নয়, বরং তাদের সেই পরিণতি ভোগ করতে দেওয়া, যাতে তারা মানুষ হতে পারে। আমি শিখেছি যে একজন মা যে পুরো জীবন অন্যদের খুশির জন্য বাঁচে, তারই পুরো অধিকার আছে যে সে নিজের জন্য একটি কড়া লক্ষণ রেখা টানবে, যেখানে কেউ, সে তার নিজের রক্তই হোক না কেন, তাকে অপমান করতে না পারে। আমি আজ সেই সব মা বাবাদের এবং প্রতিটি এমন মানুষকে কিছু খুবই জরুরি কথা বলতে চাই, যারা তাদের বার্ধক্যের দূরগোড়ায় দাঁড়িয়ে আছেন। আমার এই কথাগুলোকে একটি জীবনমন্ত্রের মতো গিঁট বেঁধে নিন। আমার সবচেয়ে প্রথম এবং সবচেয়ে জরুরি পরামর্শ হল, কখনও কোনো আবেগের বশে এসে নিজের মোবাইল ফোন কারো হাতে তুলে দেবেন না, সে আপনার নিজের ছেলে বা মেয়েই হোক না কেন। ফোন খারাপ আছে, ব্যাটারি ঠিক করতে হবে বা অ্যাপ আপডেট করতে হবে, এমন মিষ্টি বাহানায় নিজের ফোনকে নিজের চোখের আড়াল হতে দেবেন না। আপনার স্মার্টফোন আজকের ডিজিটাল যুগে আপনার সিঁদুকের চাবি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা, সবসময় আপনার প্রধান ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে এমন একটি গোপন ফোন নম্বর যুক্ত করে রাখুন যা সবসময় আপনার কাছে থাকে এবং যার ব্যাপারে বাড়ির অন্য কারো জানা নেই। আপনার আর্থিক গোপন তথ্য এবং আপনার ওটিপি সবসময় নিজের কাছেই সীমাবদ্ধ রাখুন। তৃতীয় কথা, আপনার নতুন প্রযুক্তি বুঝতে পারুন বা না পারুন, প্রতি মাসে ব্যাংকে গিয়ে নিজের পাসবুক নিজে আপডেট করান বা নিজের স্টেটমেন্ট নিজে চেক করার অভ্যেস গড়ে তুলুন। নিজেরই টাকার হিসেব অন্যদের কাছে জিজ্ঞাসা করা চিরকালের জন্য বন্ধ করে দিন। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল যে নিজের আধার কার্ডের বায়োমেট্রিক সবসময় লক করিয়ে রাখুন, যাতে কেউ আপনার আঙুলের ছাপের অপব্যবহার করে আপনার নামে কোনো জাল সিম বা জাল কাগজপত্র বানাতে না পারে। কখনো কোনো সাদা কাগজে বা না পড়া নথিপত্রে
এই বিশ্বাসে সই করবেন না যে এটা তো শুধু একটা আনুষ্ঠানিকতা মাত্র। আর শেষে সবচেয়ে বড় কথা, যতক্ষণ আপনার শরীরে প্রাণ আছে, নিজের ছাদ এবং নিজের সারা জীবনের কষ্টার্জিত রোজগারকে বেঁচে থাকতে কারো নামে ট্রান্সফার করবেন না। আপনার টাকা এবং আপনার নিজের বাড়ি বার্ধক্যে আপনার সবচেয়ে বড় লাখি। একে নিজের আবেগে ভেসে কখনো নিজের থেকে দূরে সরে যেতে দেবেন না। আজ যখন সন্ধ্যা নামে তখন বাতাসে এক অদ্ভুত স্বস্তি থাকে। আমি আমার আশ্রমের এই বিশাল এবং খোলা আঙিনায় বসে দূরের আকাশের দিকে চেয়ে থাকি। সামনে সিদ্ধার্থ মাটি মাখা হাতে একজন বয়স্ক এবং অসহায় মানুষকে চা খাওয়াচ্ছে। বংশী কাকার কুকুর মতি আমার পায়ের কাছে খুব শান্তিতে ঘুমাচ্ছে। আমি আমার হাতে দেবেন্দ্রর দেওয়া সেই ২৬ বছরের পুরনো সোনার আংটিটা ধীরে ধীরে ছুঁই। এই আংটি এখন অতীতকালের কোনো দুঃখ নয়, বরং সেই সত্যিকারের এবং দূরদর্শী ভালোবাসার নিশানা, যা মৃত্যুর পরেও একটি ঢাল হয়ে আমার রক্ষা করেছে। যখন আমার লোভী আত্মীয়স্বজন এবং আমার বৌমা সেই পুরনো কুঁড়েঘরটা দেখে আমার মুখের ওপর অট্টহাসি হেসেছিল, তখন তাদের মনে হয়েছিল যে আমার গল্প ওখানেই শেষ হয়ে গেছে। তাদের মনে হয়েছিল যে ওই ভাঙাচোরা কুঁড়েঘরটা আমার হার, আমার অসহায়তা এবং আমার বার্ধক্যের প্রতীক। কিন্তু তারা এটা জানত না যে যখন একজন নারী নিজের আত্মসম্মানের ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়ানোর প্রতিজ্ঞা করে নেয়, তখন সে শুধু মাটিতে পোতা লোহার বাক্স আর সোনা বের করে আনে না, বরং সে নিজের এমন এক অপরাজেয় এবং নির্ভীক সত্তার জন্ম দেয় যাকে পৃথিবীর কোনো ষড়যন্ত্র এবং কোনো শক্তি মাথা নোয়াতে পারে না। সেই কুঁড়েঘরটা সত্যিই পুরনো এবং ফালতু ছিল, কিন্তু যে নারী নিজের সম্মানের খোঁজে সেই কুঁড়েঘরের ভেতর হাসতে হাসতে গিয়েছিল, তার মূল্য নির্ধারণ করা তাদের সাধ্যের বাইরে ছিল। আজ আমি শুধু বেঁচে নেই, আমি পুরোপুরি স্বাধীন। আপনারাও কি কখনো নিজেদের জীবনে এমন কোনো ধোঁকা সহ্য করেছেন, যেখানে আপনাদের নিজেদের আপনজনেরাই আপনাদের পিঠে খঞ্জর বিধিয়ে দেওয়ার চেষ্টা করেছে? আপনাদের মাঝেও কি এতখানি সাহস আছে যে আপনারা আপনাদের আত্মসম্মান এবং নিজেদের হকের জন্য নিজেদের রক্তের সাথেই লড়াই করতে পারেন? যদি আমার এই গল্প আপনাদের হৃদয়ে ছুঁয়ে থাকে এবং আপনাদের জীবনের জন্য একটুও সাহস জুগিয়ে থাকে, তবে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করুন। কমেন্ট বক্সে আমাকে এখনই লিখে অবশ্যই জানান যে আপনারা কোন শহর থেকে আমার এই আওয়াজ শুনছেন। আপনাদের একটি কমেন্ট আমাকে এই অনুভূতি যোগাবে যে সম্মান এবং আত্মসম্মানের এই দীর্ঘ লড়াইয়ে আমি একা নই। নিজের খেয়াল রাখুন, সতর্ক থাকুন এবং সবসময় মনে রাখবেন, আপনার সম্মান শুধু এবং শুধুমাত্র আপনার নিজের হাতে।